গুলিতে আক্রান্ত। আসার পর তার পাটা অ্যাম্পুটেট করা লাগছে, পা কেটে ফেলা লাগছে। সেই পেশেন্টকেও পুলিশ অ্যারেস্ট করতে আসছে। তাতে তারা গিয়ে হসপিটাল ট্রিটমেন্ট নেওয়া যাবে না, হসপিটাল বন্ধ করো, শাটডাউন করো, এই ধরনের অনেক কথাবার্তা পুলিশ বলছে। প্রথমেই স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে সকল জুলাই আগস্ট শহীদদের প্রতি। আবার দেখতে দেখতে জুলাই মাস আমাদের সামনে চলে আসছে। মানে এই একটা বছর কীভাবে চলে গেল আসলে আমরা মানে ট্রমার ভিতরে এখনও আছি। যে আমরা মানে ৭১ যুদ্ধ কথা শুনছি, সেই রকমই আমার কাছে মনে হয়েছে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। তো ওই সময় আমি তো চিকিৎসক হিসেবে কর্মরত ছিলাম পপুলার মেডিকেল হসপিটালে, একজন এমার্জেন্সি ডক্টর হিসেবে। এবং আমার ওখানে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে সায়েন্স ল্যাবের যে জায়গাটা, জিগাতলা, দেন ইভেন মহৎপুরও, এই 3টা হটস্পটের সকল ধরনের পেশেন্টগুলা যারা স্টুডেন্ট তারা আমাদের হসপিটালে আসতো। তো যেদিন 16 জুলাই, সেদিনও প্রথম যেদিন হলো 16 জুলাই, যেদিন 5 জন অফিসিয়ালি মারা গেছে এমন একটা রিপোর্ট আসছে, ওই দিনই আমাদের হসপিটালে ডেড বডি আসছিল ঢাকা কলেজের সামনে থেকে। তো যখন মানে গণঅভ্যুত্থানটা মানে আমরা যখন পেশেন্ট আসা শুরু হলো দেখলাম গণঅভ্যুত্থানে এইভাবে, তখন তো আওয়ামী লীগের, ছাত্রলীগ, পুলিশ তখনও এতটা ইনভলভ হয় নাই। 16 জুলাই দুপুরে পড়তে পুলিশটা ইনভলভ হয়েছে। তো হওয়ার পরে যখন আমরা দেখলাম একটা বিভৎস অবস্থা, মানে প্রত্যেকটা পেশেন্ট, আগে আমরা যেরকম দেখতেছিলাম যে না তাদের মাথায় বাড়ি দিচ্ছে, ইট পাটকে মারছে, সবই একটা ব্ল্যান্ড ইনজুরির মতো। কিন্তু 3টা-4টার পর থেকে পেশেন্টগুলো আসে একেবারে তাদের মানে যা ইচ্ছা একটা অবস্থা, তাদের একদম মানে স্ট্যাব ইনজুরি, মানে একদম একটা ছুরি দিয়ে বা চাপাতি দিয়ে তাদেরকে মারা হয়েছে। পুলিশ তখন সব মানে প্লেট ইনজুরি পাইছিলাম এবং বুলেট ইনজুরিও পাইছিলাম, হেডশট পাইছিলাম। তো যখন এগুলো শুরু হলো আমরা হসপিটাল, আমাদের পপুলার বলেন বা যেগুলো সরকারি, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, সবাই যেখানে যা থেকে সেসব হেল্প করছে। কিন্তু যদি বলেন যে ভিতরের চিত্রটা কী, ভিতরের চিত্রটা হলো যে 16 জুলাই রাতে থেকে পুলিশ এই যেসব জুলাই গণঅভ্যুত্থানে যে একদম কোমলমতি শিশুরা, 18 বছরের নিচেও অনেক, আমি ইভেন দিস অনেক মেয়েরাও আসছে যারা ক্লাস 9-10-এ পড়ে, তারাও এই অভ্যুত্থানে প্রথম দিন থেকে একদম একদম সক্রিয় ভূমিকা পালন করছে। তাদেরকেও পুলিশ হেনস্থা করছে ট্রিটমেন্ট নেওয়ার সময়। এবং আমাদের হসপিটালও পপুলারে, ইভেন আমার শোনার মতো পিজি হসপিটালও এবং ঢাকা মেডিকেলে হলো, সব জায়গায় পুলিশ একটা বাধাগ্রস্ত করছে। সেটা দিনের আলোতে কোনো রাতের সময় করছে। রাতে তারা গিয়ে হসপিটাল ট্রিটমেন্ট নেওয়া যাবে না, হসপিটাল বন্ধ করো, শাটডাউন করো, এই ধরনের অনেক কথাবার্তা পুলিশ বলছে। তো অনেক ইভেন আমাদের হসপিটালে ইভেন ডিবি থেকেও একটা পেপার আসছিল যে হসপিটালের সকল ধরনের এমার্জেন্সি যত ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট বন্ধ রাখতে হবে, ইভেন কোনো পেশেন্টকে ভর্তি পর্যন্ত দেওয়া যাবে না। আমার এখন একটা ঘটনা মনে আছে, 19 জুলাই একটা ঘটনা, যে এক পেশেন্টের ছেলেও 21 বছর বয়স হবে, ভার্সিটির পড়ে। তো এই কোনো একটা হটস্পটে সে ছিল, খুব সম্ভবত ঢাকা কলেজের আশেপাশে কোনো একটা হটস্পটে ছিল। সে গুলি খাইছে, খাওয়ার পরে সে আসছে, গুলিতে আক্রান্ত। আসার পর তার পাটা অ্যাম্পুটেট করা লাগছে, পা কেটে ফেলা লাগছে। সেই পেশেন্টকেও পুলিশ অ্যারেস্ট করতে আসছে উইথাউট এনি ওয়ারেন্ট। আমাদের হসপিটাল কর্তৃপক্ষ যখন দেখছে যে পুলিশ হেনস্থা করতে আসছে, আমাদের অ্যাডমিট ছিল পেশেন্টটা, তো তাদের তখন বলা হয়েছে যে আপনার ওয়ারেন্টটা কোথায়, মানে উনি কী দোষ করছে, ওয়ারেন্ট কোথায়, ওয়ারেন্ট তারা শো করতে পারেনি। তো তারা তখনও সেই আমার ওখানে হসপিটালে তারা বেডের সাথে তারা হ্যান্ডক্যাপ পরে চলে যায়। তারা নিয়ে যেতে পারেনি, বাট হ্যান্ডক্যাপ পরে রেখে পেশেন্টটাকে পুলিশের একদম একটা ক্লোজ মনিটরে রেখে তারা চলে গেছিলো। এবং আমরা এই 16 জুলাই পরে যখন 19 জুলাই অথবা 4 আগস্ট, এ সময় প্রচুর পুলিশ সিভিল ড্রেসে আমাদের হসপিটাল আশেপাশে করছে, তদারকি করছে, মনিটরিং করছে। এবার আমি যেদিন ডিউটিতে ছিলাম না, সেদিন এসে আমাদের সবার নাম একদম লিখিত নিয়ে গেছে যে কারা কারা এই চিকিৎসার সাথে জড়িত, কে ডক্টর, কোন নার্স, কোন অথরিটি, সবার নাম তারা লিপিবদ্ধ করে নিয়ে গেছিলো নাম সহ। এবং তারা মোবাইল নাম্বার দেওয়া চাইছিল, মোবাইল নাম্বার হসপিটাল কর্তৃপক্ষ থেকে কোনোভাবে পেশেন্টের সাথে আমরা মোবাইল নাম্বারটা দেওয়া হয় না, তাদেরকে শুধু নাম দেওয়া হয়েছিল। তো এইভাবে আমরা অনেক পুলিশের নির্যাতন বলেন। আরেকটা ভালো কথা এই ভিতরে উল্লেখ করি, 19 জুলাই আরেকটা ঘটনা ঘটছিল, আপনার মধ্যে কমপ্লিট শাটডাউন ছিল আগের দিন, তারপরেও তো ওই দিন মানে দিনের বেলায় সিটি কলেজ, ঢাকা কলেজ, যেটা একদম খুব সক্রিয় একটা ভূমিকা পালন করে অভ্যুত্থানে আমাদের ধানমন্ডি এরিয়াতে, ওই সময় তাদের উপর তো একটা সময় পাল্টা ধাওয়া তো হইতেছে। ইন দ্য মিন টাইম
কিছু আওয়ামী লীগের ছাত্রলীগের কিছু গুন্ডা, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু গুন্ডা বাহিনী, তারা এসে হসপিটালে উপরে অ্যাটাক করে এবং লাঠিসোঁটা নিয়ে। তো আমাদের হসপিটালে পর্যাপ্ত পরিমাণে গার্ড ছিল, কাস্টমার কেয়ার ছিল, সাধারণ মানুষ ছিল, তারা সেটা প্রতিহত করছিল। তো এই ভয় ভীতির ভিতরেও আমরা চিকিৎসা চালিয়ে গেছি। আমাদের হসপিটালে 1500 জনের উপরে চিকিৎসা দেওয়া হয়েছে এমার্জেন্সি ডিপার্টমেন্টে, এবং প্রায় 300 উপর মানুষকে ভর্তি করে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছিল। তো আমরা এগুলো দেখি না, আমরা আমাদের মানবিকতা, আমরা এমন পুলিশও আসছে মাকে, তাদেরকেও আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা কোনো ছাত্রলীগ বা অন্য কোনো কিছু ভেদাভেদ করি না, আমরা ডাক্তার, আমরা মানবিক সেবায় আমরা নিয়োজিত ছিলাম। তো এটাই ঘটনা ছিল। মানে আমরা এইভাবে সব কিছুর এত মানে এটা টমাটাইজ থাকা অবস্থাও আমরা নিজেরও টমাটাইজ ছিলাম, কিন্তু তারপর আমরা যথেষ্ট আল্লাহর রহমতে এটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি সবাই। আসলে দেখতে একটা বছর চলে আসলো, এখনও কিন্তু আমরা ভীতগ্রস্ত। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় দেখে একটা মব জাস্টিস নামে নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে এখানে। মানে কে আওয়ামী লীগ, কে ছাত্রলীগের, কোনো আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, না কে অন্য কোনো উদ্দেশ্যেরা কি করে, এটা বোঝা খুব কঠিন কাজ। যে কোনো সময় যে কোনো মানুষকে হেনস্থা করা হইতেছে মব জাস্টিস নামে, এটা তাদের উপর অ্যাটাক করা হইতেছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে আমার কাছে মনে হয়। কারণ দেশের এখনও যারা এই নেতৃত্বে, এই গণঅভ্যুত্থানে যারা সক্রিয়, আওয়ামী লীগে যারা ইন্ধন দিছে, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। তারা কোথায় আছে, তাদের কোনো ট্রেস নাই। আমরা কিছু শুনছিলাম যে ক্যান্টনমেন্টের ভিতরে কিছু লিস্টেড মানুষ আছে, তাদের তো আমরা কোনো হদিশ পাইতেছি না, কারণ কিন্তু তার সবার নামে কিন্তু মামলা আছে, সবার নামে তাদের অনেকের মানে একদম খুব গুরুতর তাদের অভিযোগ আছে তার সবার নামে, কিন্তু তারা সবাই ধরাছোঁয়ার বাইরে। মানে নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, এটা শুধু নামেই, এটা কোনো প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা এখনও দেখতে পারতেছি না। স্বৈরাচার জন্ম নেবে না, এটা মানে বিষয়টা হলো স্বৈরাচার শেখ হাসিনার মতো এইরকম একটা জঘন্য নেত্রী, যে স্বৈরাচার সে তার মানুষের যে বাক স্বাধীনতা সেটা হরণ করছিল। ডিজিটাল আইন নিরাপত্তা দিয়ে একদম একটা মানুষ যে কোনো একটা তার মনের যে ভাবটা সেটা সে প্রকাশ করতে পারে না ফেসবুকে, না সোশ্যাল মিডিয়াতে, না একটা মানুষের সাথে গল্প করতে মানুষ ভয় পাইতো না সেটা কোনোভাবে পাস হবে কিনা। তো এই স্বৈরাচারের পতনটা আমরা সবাই দেখছি কিভাবে তার পতনটা হয়েছে। ফ্যামিলির পতন 1975 সালে একবার হয়েছে, আবার এই নতুন করে 2024 সালে আবার সে আগস্ট মাসে হলো। তো মানুষের এক্ষেত্রে শিক্ষা নেওয়া উচিত যে যারা ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতার দিকে ঝুঁকে আছে যে না আমরা ক্ষমতায় যাব, ইভেন যারা এখনও আছে, তো সবারই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে স্বৈরাচার হইলে তার পতনটা কীভাবে হয়। তো এখান থেকে কারো সাহস করা বা কারো ওই মনোভাব নিয়ে আসা উচিত না যে আমরা মানুষকে জুলুম করব, মানুষের রক্ত চুষে খাবো, সাধারণ মানুষকে একদম তাদেরকে বিপর্যয় অবস্থায় রাখবো, তারা দিন আনা দিনকে তাদেরকে কষ্টে রাখবো, তাদেরকে এইভাবে মানুষের রক্ত চুষে আবার একটা নতুন স্বৈরাচার, এই দুঃসাহস করা কারো উচিত না। ভবিষ্যৎ বাংলাদেশ আমরা মানে এই ভবিষ্যৎ বাংলাদেশটা আমাদের এই যে গত 17 বছর স্বৈরাচার তারা একের সময় একটা নাম দিছিল যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, তা আমরা এগুলো আসলে মিনিং এখনও জানি না। তো এখন আমরা স্বপ্ন দেখি, সত্যি কথা বলতে এখন আমরা স্বপ্ন দেখি যে একটা ভবিষ্যৎ বাংলাদেশ আসলে এই যে জেনজি যে আমাদের জেনারেশনটা বলেন বা আমাদের এই জেনারেশন যে স্টুডেন্টগুলো আছে বা আমাদের মতো যারা বয়সী আছে, এরাই কিন্তু একসময় মানুষকে নেতৃত্ব দিবে। তো আমাদের সবারই উচিত আসলে কি মানে টাকা পয়সা, লোভ, ক্ষমতা এই জিনিসগুলা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষদেরকে একটু হলেও তাকানো, যে তারা কীভাবে একটা জীবনযাপন করতেছে, তারা কী নিয়ে চিন্তিত, তাদের বেসিক নিড যে 5টা মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদা কত পার্সেন্ট, কোন মৌলিক চাহিদা কতটুকু পূরণ হইতেছে। তো আমাদের চেষ্টা থাকবে সেই মৌলিক চাহিদা একদিনই তো বাংলাদেশ চেঞ্জ হবে না, চেঞ্জের সময় লাগবে। তো আমাদের চেষ্টা থাকবে অ্যাটলিস্ট মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা, এবং সেটা এখন যে অবস্থা আছে তার থেকে আরও তিনগুণভাবে সেটা বৃদ্ধি করা, ওইটা মানুষ একটা স্বাভাবিক মানুষের জীবনযাত্রায় ফিরে আসতে পারবে। তো আমরা সেই বাংলাদেশটা দেখি আমরা খুব বেশি মনে করেন এখনই আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, ওই যে চিটাগংয়ের রাস্তায় যে রিয়াজ বলছিল চিটাগংয়ের রাস্তা নাকি থাইল্যান্ড, সিঙ্গাপুর মতো হয়ে গেছে। আমরা এই ধরনের ড্রিম দেখি না, আমরা ড্রিম দেখি
যে একটা সাধারণ মানুষ যেন এত সচ্ছল জীবনযাপন করতে পারে, সে তার বাচ্চা তার ওয়াইফকে নিয়ে যেন সুখে শান্তিতে একটা বসবাস করতে পারে, তার উপর যেন কেউ হেনস্থা করতে না পারে, তার উপর কেন যেন কেউ চাঁদাবাজি না করতে পারে, তার উপর সে যেন তার চিকিৎসা তার যে আইনি যে সুরক্ষা যেন তার ঠিক মতো সে তার লাইফ যে ডিস্টেন্স সে পেয়ে যায়, এটাই আমরা চাই।